আমির রংপুরের কৃতি সন্তান রংপুর ৩ আসনের সম্ভাব্য জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা, মজলুম কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই জনসভার প্রধান আকর্ষণ বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার প্রতীক, মানবিক নেতা, আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। আজকের এই জনসভার বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক মৌলানা আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমাদের বন্ধু প্রতিম সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং সমবেত ভাই ও বোনেরা, আমরা 16 বছর পর হাসিনার বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। হাসিনার পালায়নের পর এদিকে আমরা সবাই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়েছি আমাদের মাঝে আমিরে জামাতকে পেয়ে, ঠিক সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে 1800 ছাত্র জনতা শিশু প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে, তার বিনিময়ে আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করেছি। আবার কি আমরা চাবো যে সেই নব্য ফেসিবাদ হাসিনার মতো আরো এক ফেসিবাদ তৈরি হোক? আমরা কি চাবো এই বাংলাদেশে স্বৈরাচার কায়েম হোক? আমরা কি চাবো এই বাংলাদেশে আলেম ওলামা হত্যাকারী আরো কোন নেতা আসুক? আমরা কি চাবো যে আমাদের ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়ে বাংলাদেশের মানুষের উপর চরম জুলুম নির্যাতন চালিয়ে দেশটাকে একটা জাহান্নামে পরিণত করুক? এটা আমরা চাই না। আমরা চাই না 14 সালের মতো একটা ভুয়া নির্বাচন হোক। 2014 সালে আপনারা জানেন ভোট কেন্দ্রে ছিল গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া, কোন মানুষ যায় নাই। তারপরও ভোট করে জোর করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল। 18 সালে তারা রাতের ভোট করেছে, দিনের ভোট রাতে দিয়েছে, ক্ষমতায় ছিল। তো 2024 সালে তারা দাবি নির্বাচন করে ক্ষমতায় ছিল। আমরা আর এই দাবি নির্বাচন, রাতের নির্বাচন, ভোটারবিহীন ভুয়া নির্বাচন চাই না, চাই না, চাই না বলেই আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর সুন্দর নির্বাচন করার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কার করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আগামী নির্বাচন চাব সংস্কারের মাধ্যমে। যদি সংস্কার না হয়, বিচার বিভাগ যদি সংস্কার না হয়, নির্বাচন যদি সংস্কার না হয়, মৌলিক সংস্কার, তাহলে এই নির্বাচনে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই নির্বাচন দিয়ে জনগণের রায়ের প্রতিফলন হবে না। এই নির্বাচন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম হবে না। হবে হাসিনা চোর, ফেসিস্ট আর এক নতুন স্বৈরাচারের জন্ম হবে। কাজে বাংলার জনগণ এই রকম নির্বাচন চায় না। আমরা চাই সুন্দর পরিবেশে নির্বাচন, মৌলিক সংস্কারের নির্বাচন। সেই নির্বাচনের জন্য আইন প্রণয়ন করুন, তারপরে নির্বাচন দিন। আমরা নির্বাচনের আগে মজলুম সংগঠন, বাংলাদেশের মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন চাই, প্রতীক চাই। নিবন্ধন ছাড়া, প্রতীক ছাড়া নির্বাচন হবে না। এই নির্বাচনের আগে আমাদের মজলুম জননেতা
এবং জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উত্তর জনপদের জনপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধেয় নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি চাই। আগামী নির্বাচনে মানুষ রায় দিয়ে এদেশে সৎ নেতৃত্বের প্রতি আস্থা স্থাপন করবে এবং কোরআনের সমাজ কায়েম করবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, এদিকে যারা রয়েছেন পিছনে, সবাইকে মাঠের সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই 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 সামনে যান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় সহকারী অঞ্চল পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জনাব অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা জামাতের সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট আবু তাহের, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্বনন্দিত নেতা, বাংলাদেশের ইসলামী জাগরণের অগ্রদূত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা দিশারি ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হামিদ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, অন্যান্য ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আগত অমুসলিম নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত একথা বলতে চাই। আজকে বৈষম্য বিরোধী একটা আন্দোলন থেকে আবার 5ই আগস্ট একটি বিপ্লব সূচিত হয়েছে। কাজেই বৈষম্য এই কথাটি কি ন্যায় এবং ইনসাফের সাথে জড়িত। বাংলাদেশে যদি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য আমার রাসূলকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহ, সেই সাথে তাকে কিতাব দিয়েছি, মানদণ্ড দিয়েছি, যাতে করে মানুষ ন্যায় এবং ইনসাফের উপরে সুপ্রতিষ্ঠিত হতে পারে। সম্মানিত ভাইয়েরা, ইনসাফের কথা সকলেই বলে, কেউ ইনসাফ প্রতিষ্ঠা করে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হবে না, অতদিন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী আমরা পরিষ্কার বলছি, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত সৎ লোক তৈরি করেছে। আপনারা জানেন, মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। মামলা চলার এক পর্যায়ে যখন দেখছে আইনে আর ফাঁসি দেওয়া যাচ্ছে না, বিচার মুলতবি করে নতুন করে আইন তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা অনেক মিথ্যা অভিযোগ এনেছেন, মিথ্যা মামলা করেছেন, কিন্তু একথা চিরদিনের জন্য সত্য। আমাদের দুইজন কেন্দ্রীয় নেতা 3টি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছেন, 2 টাকার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। আমি বিশ্বাস করি, যারা দুর্নীতি করলেন না, তাদের হাতে যদি কোরআনী শাসন তুলে দেওয়া যেত, তাহলে দুনিয়াটাই মানুষের জন্য
একটা শান্তির জায়গা হয়ে যেত। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে যাচ্ছে। কাজেই আসুন, আমরা বহু সরকার দেখেছি, বহু বক্তব্য শুনেছি, বহু স্লোগান দেখেছি, ক্ষমতায় গিয়ে নিজের আখের গুটানো ছাড়া তারা আর জনগণের জন্য কিছু করেনি। তাই জামাত ইসলামী স্বল্প পরিসরে হলেও প্রমাণ করে দিয়েছে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ইনসাফ কায়েম করেছিল, তারা আদর্শের পরিচয় দিয়েছে, সততার পরিচয় দিয়েছে। তাদের হাতে গড়া বর্তমান নেতৃবৃন্দর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা আমরা অর্পণ করি। আপনাদের সকলের প্রতি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় অঞ্চল পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মাওলানা আব্দুল হালিম। জনাব মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, লালমনিরহাট জেলার সংগ্রামী আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, আজকের এই বিশাল সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি এবং কল্যাণ প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত, বাংলাদেশে বর্ষবিমুক্তি সমাজ গড়ার অঙ্গীকারে আবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল সহ মঞ্চে উপস্থিত জামাত ইসলামীর অঞ্চল, কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, পাশে অবস্থিত মহিলা প্যান্ডেলে বাংলাদেশ জামাত ইসলামীর লালমনিরহাট জেলার মহিলা বিভাগের নেতৃবৃন্দ, মহিলা দায়িত্বশীলাবৃন্দ, আজকের এই জনসভায় উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইগণ, আজকের এই সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানের উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ধর্মের, অন্যান্য ধর্মের যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে, জনসভার আয়োজন করেছে। মূল দাবি আমরা লিখেছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমরা বলেছি আওয়ামী দোসরদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার করে নির্বাচন দিতে হবে। সম্মানী এবং সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই সংগ্রামে লালমনিরহাট জেলায় অনেকে শহীদ হয়েছেন, অনেকে ঢাকায় আহত হয়েছেন, শহীদ হয়েছেন, দাফন হয়েছে লালমনিরহাটে। এই লালমনিরহাটে মানুষের প্রিয় জনরা যারা জীবন দিয়েছেন, আমরা আজকে এই জনসভায় তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে বিশেষভাবে স্মরণ করছি ভারতীয় বিএসএফের
গুলিতে হাতীবান্ধার মোহাম্মদ হাসিনুর রহমান, সিংড়িবাড়ি হাতীবান্ধার যে যুবক জীবন দিয়েছে, তাকে স্মরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। আর এই কথা বলতে চাই, আরও আমরা নিউজ পেয়েছি মোহাম্মদ আজিজুর রহমান জমগ্রাম বাউরা পাঠগ্রামের একজন যুবককে কালকে ভারতীয় বিএসএফ অপহরণ করে নিয়ে গেছে, তার তথ্য এখনো আমাদের কাছে নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বলতে চাই ভারত একটি আধিপত্যবাদী শক্তি, সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করে। প্রতি মাসে গড়ে দেখা যায় লালমনিরহাটের আমাদের বাংলাদেশের সীমানার একজন দুজন করে নিহত হয়। কুড়িগ্রামের ফুলবাড়ির ফেলানি থেকে আরম্ভ করে অসংখ্য যুবক যুবতী এবং মানুষ জীবন দিয়েছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই দেশের মানুষ ভারতমুখী যখন লং মার্চ শুরু করবে, আপনারা তখন দিশাহারা হয়ে যাবেন। সীমান্তে মানুষ হত্যা বন্ধ করুন। আপনাদের কোনো বিষয়ে নজরে আসলে আমাদের সরকারকে আপনারা জানাবেন, কিন্তু সাধারণ মানুষকে এইভাবে গুলি করে হত্যা করলে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে, লালমনিরহাটের মানুষকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, উত্তরবঙ্গের মানুষ, রংপুর এবং লালমনিরহাটের মানুষ দুইজনকে নিয়ে গর্বিত। একজন হচ্ছে রংপুরের পীরগঞ্জের মানুষের প্রিয় সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী যোদ্ধা শহীদ আবু সাইদ, যে শঠান দেহে জীবন দিয়ে দিয়েছে। আর একজন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যিনি গ্রেপ্তার হয়েছিলেন, এটি মাজারুল ইসলাম। তিনি বলেছিলেন পল্টনের গলিতে আমি বক্তৃতা করব না, রাজপথে গিয়ে আমি বক্তৃতা করতে চাই। আজকে এই দুইজন ব্যক্তির জন্য উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ এবং লালমনিরহাটের মানুষ আজকে গর্বিত। কিন্তু প্রিয় ভাইরা, আপনারা জানেন শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত রাজনৈতিক নেতা হিসেবে প্রথম গিয়েছিলেন। এবারে ঈদও আমরা শুভেচ্ছা পাঠিয়েছি। ইনশাআল্লাহ শহীদ আবু সাইদ সহ সকল শহীদ জামাত ইসলামের পরিবারের সন্তান, জামাতের পরিবার। আমির জামাত বলেছেন সকল শহীদ আমাদের শহীদ, সকল শহীদ বাংলাদেশের শহীদ, কোনো দলের শহীদ নয়। আর এটি মাজারুল ইসলাম মজলুম নেতা। অনেক রাজনৈতিক নেতা মুক্তি পেয়েছেন, অনেক মামলার তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এটি মাজারুল ইসলামকে কেন এখনো মুক্তি দেওয়া হয় নাই? অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, অবিলম্বে জননেতা, রংপুরের মাটি এবং মানুষের নেতা, উত্তরবঙ্গের নেতা, বাংলাদেশের নেতা, জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তাকে তার বাসা ফেরার সুযোগ দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের মানুষের একটি প্রত্যাশা বৈষম্যমুক্ত, ন্যায় এবং ইনসাফের একটি সমাজ। আজকে মানুষের স্লোগান হচ্ছে, অনেক দল দেখেছি, জামাত ইসলামী বাকি আছে। আমরা কি দিতে চাই? আমরা বিদ্বেষের পরিবর্তে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে রাজনৈতিক সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা তৈরি করতে চাই। জামাত ইসলামের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সকল মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। আপনারা দেখেছেন বিগত দিনে আলেম ওলামাদেরকে বিগত সরকার প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল। দাড়ি টুপি দেখলেই অত্যাচার, জুলুম, নির্যাতন এবং জেলখানা। আজকে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে দাড়ি টুপি নিয়ে তাদের নারায়ে তাকবীরের স্লোগান নির্বিঘ্নে দিতে পারে। আমরা অন্যান্য ধর্মের লোকদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে ধর্ম পালন করুন, কারণ সকল নাগরিকের অধিকার আছে। তারা তাদের নাগরিক অধিকার, এখন নাগরিক অধিকারের আলোকে তাদের জীবনযাপন করবেন। জামাত ইসলামী সরকার গঠন করলে
জামাত ইসলামীকে যদি এই দেশের জনগণ দোয়া দিয়ে জাতীয় সংসদে পাঠায়, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা। যে বাংলাদেশি মানুষ, যেই সরকারের মধ্যে জামাত ইসলামী এমন রূপরেখা দিতে চায়, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। আজকে যেখানে যায় মানুষ বলে ভাই সাদাবাজির বিরুদ্ধে আরো একটু কথা বলেন, আমরা বলি না, কিন্তু কেউ কেউ সন্দেহ করে। আমরা কিন্তু কোনো দলের নাম বলি না, প্রয়োজনও নেই, কারণ অপরাধ কোনো দল করে কিনা না করে এটা আমরা বলবো না, কিন্তু কোনো সাদাবাজকে কোনো দল প্রশ্রয় দিতে পারবে না। কালকেও লালমনিরহাটে এসে আমরা কয়েক জায়গা থেকে কথা শুনেছি যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না। তাহলে 5ই আগস্টের দাবি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। নতুন নামে সাদাবাজি করবেন, এই সুযোগ হবে না ইনশাল্লাহ। সাদাবাজদের বিরুদ্ধে পাহারাদারির ভূমিকা পালন করবে জামাত ইসলামের নেতা কর্মীরা এবং প্রশাসনকে সহযোগিতা করবে। প্রিয় ভাইরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা বলেছি সৎ মানুষের শাসন আমরা কায়েম করতে চাই। আমাদের বিরুদ্ধে অনেকে বলে সৎ মানুষ হলে তো আপনার কোরআনে আইন চালু করে যে বিধর্মী অন্য ধর্মের লোকদেরকে কিছু করতে দিবেন না। না, আমির জামাত বলে দিয়েছে কোরআনে কারিমে সকল মানুষের কথা, আদলের কথা আছে। আদল শব্দ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আদল মানে ন্যায় ইনসাফ। আমরা সকল মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, দল বিবেচনা করব না। আমরা দেখব নৈতিকতা, যোগ্যতা, সততা। নৈতিকতা, যোগ্যতার, সততার নিরিখে যেই দল, যেই গ্রাম, যেই জেলা, যেখানের মানুষ আসবে তাদেরকে আমরা রাষ্ট্রীয় কাজে ইনশাল্লাহ প্রমোট করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। জামাত ইসলামের কাজে কোনো দলের বিবেচনা থাকবে না, ধর্মের বিবেচনা থাকবে না, থাকবে সততা এবং যোগ্যতার বিবেচনা। আসুন সেই মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা লালমনিরহাট থেকে আরম্ভ করে সাতক্ষীরা, টেকনাফ থেকে আরম্ভ করে তেঁতুলিয়া, সর্বত্র মানুষের মাঝে এই ধরনের স্লোগান গর্জন গড়ে তুলই। আসুন নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ এবং কোরআন সুন্নাহর আলোকে সুন্দর একটি দেশ গঠন করার জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদ লালমনিরহাটের আহ্বায়ক জনাব নুরুন্নবী সরকার। জনাব নুরুন্নবী সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব অধ্যাপক আবুল হাশেম বাদল, সহকারী অঞ্চল পরিচালক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রংপুর, দিনাজপুর অঞ্চল। এ পর্যায়ে আজকের এই জনসভার প্রধান অতিথির আলোচনা রাখবেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের মানবিক নেতা, আগামী দিনে বৈষম্যহীন সমাজ গড়ার কারিগর, আমাদের রাহবার, বাংলাদেশের মানুষকে যিনি নতুন করে স্বপ্ন দেখিয়েছেন, যার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখে, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাহবার, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। নারায় তাকবীর, নারায় তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত তপ্ত দুপুরে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু তাহের, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, কেন্দ্রীয় স্থানীয় জেলা নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সকল ধর্মের বিশিষ্ট নেতা এবং ব্যক্তিবর্গ, আজকের এই জনসভায় উপস্থিত প্রিয় লালমনিরহাটের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এ অবস্থা আজ থেকে 1 বছর আগে ছিল না, গত 15-16 বছর ছিল না। জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ। ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না। বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতাকর্মী, আলিম উলামা, বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে। তারা চেয়েছিলেন মামলা করে, হামলা করে, খুন করে, পঙ্গু করে, আয়না করে, বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না। তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকেও দাবিয়ে রাখতে পারেননি। 15.5 বৎসরের ধারাবাহিক আন্দোলন, ত্যাগ এবং কোরবানি সব কিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি ছাড়তেই শুধু বাধ্য হননি, তারা দেশ ছাড়ে পালিয়ে গেছেন। আমরা বলি এদেশের সত্যিকারের নাগরিক যারা, তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না। যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। যারা দেশকে ভালোবাসে কানাডা, মালয়েশিয়ায় তারা বেগম পাড়া গড়ে তুলে না। যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না। যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না। তারা সবই করেছেন। তারা চেয়েছিলেন অতীতের ফ্যাসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে। আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন, এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে। এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছি। তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম, নিরাপদে তিনি চলে গেলেন, কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না।
এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাতে ইসলামীকে দিয়ে। শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, বন্দি করে, বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে, আর শেষ করেছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে? কে? জুড়ে বলেন। এখন তো আর বাপ বেটা দুপুরবেলা একই টেবিলে বসে খাবার খাচ্ছে, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সেই আশঙ্কা এখন তো নেই। তাহলে গলা ঝেড়েই বলুন, এরা কারা? এরা ফ্যাসিস্ট। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা তো ফ্যাসিবাদীদেরও পতন চেয়েছি, ফ্যাসিবাদেরও পতন চেয়েছি। এই ফ্যাসিবাদের কুখাসলতগুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। রাস্তাঘাটে, ফুটপাতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে, পরিবহন সেক্টরে, সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। হ্যাঁ, ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই। রাষ্ট্রের এটি দায়িত্ব। এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্যে দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আমার প্রিয় সহকর্মী বলেছেন, আমরা 2001 থেকে 6 4 দলীয় সরকারের অংশ ছিলাম। সেখানে আমাদের 2 জন শীর্ষস্থানীয় নেতা, তারা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে হাজার জাতের মিথ্যা অভিযোগ দিয়েছে, কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি। দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি। তারা শুধু সৎ ছিলেন এমন নয়, তারা সৎও ছিলেন, স্মার্টও ছিলেন। দক্ষতার সাথে তারা 3টি মন্ত্রণালয় সামাল দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের হাতে আসতো, তাহলে 10 মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত। মন্ত্রীরা দেশের সব কাজ করবেন না। কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদেরকে তারা নেতৃত্ব দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমার হাতের 10 আঙ্গুল পরিষ্কার, তোমাদের হাতের একটা আঙ্গুলও আমরা অপরিষ্কার দেখতে চাই না। পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে, শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে, তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে। তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে, যাতে এই সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে
তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে। আপনি একজন পুলিশকে বেতন দিবেন 22,000 টাকা, তার ঘর ভাড়া মিনিমাম 15,000, ও বাঁচবে কেমনে? কর্মচারী কর্মকর্তাদেরকে তাহলে রাষ্ট্রই বাধ্য করছে দুর্নীতি করতে। আমরা এমন একটি দেশ করতে চাই যাদেরকে সম্মানজনকভাবে সকল পেশায়, সকল শ্রেণীতে ইনশাআল্লাহ পুনর্বাসিত করা হবে। বিশেষ করে আমরা স্বপ্ন দেখি আমাদের তরুণ তরুণীদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে, যাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। আমরা তাদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ, যেই শিক্ষা ব্যবস্থা দেশের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে শেখাবে, ভালোবাসতে শেখাবে। যেই শিক্ষা স্মরণ করিয়ে দিবে আজ তোমার এখানে আসার পিছনে দেশের প্রত্যেকটি মানুষ, এমনকি রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের অবদান রয়েছে। তাদের সকলের অবদানের ফসল আজকে তোমার মেধার এই বিকাশ। অতএব তাদের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। এখন যারা শিক্ষিত হচ্ছেন তারা নিজ নিজ জায়গায় নিজেকে রাজা মনে করেন আর বাকিদেরকে প্রজা মনে করেন। এই মানসিকতা ত্যাগ করতে হবে। তারা শুধু নৈতিক শিক্ষায় উজ্জীবিত হবেন না, তারা বৈষয়িক শিক্ষায়ও চরম উৎকর্ষ সাধন করবেন। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে রাষ্ট্র তাদের কাজের সুযোগ তুলে দেবে। এখন সার্টিফিকেট হাতে নিয়ে, বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিস হন্যে হয়ে দৌড়ায়। শেষ পর্যন্ত কারো কারো অবস্থা কোথাও বেঁচে থাকার ঠাঁই হিসাবে সামান্য একটু চাকুরি না পাওয়ার কারণে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। আমরা এই চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটি নাগরিকের হাত হবে এই দেশ গড়ার কারিগরের হাত। একজন কৃষক মাঠে ফসল ফলাবেন সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে। পরিশ্রম হবে সহনীয়, উৎপাদন হবে অভাবনীয়। আবার উৎপাদিত দ্রব্য তার মার্কেট প্রাইস নিশ্চিত করে কৃষককে উৎসাহিত করতে হবে। যে সমস্ত কৃষি পণ্য তৈরির পর, উৎপাদনের পর নষ্ট হয়ে যাওয়ার, পচে যাওয়ার আশঙ্কা থাকে, জায়গায় জায়গায় সেখানে কৃষি পণ্য সংরক্ষণাগার গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে তার পূর্ণ সহযোগিতা দিতে হবে, পৃষ্ঠপোষকতা করতে হবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে। তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে। যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহী তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় কাজ তৈরি করে দেওয়া হবে। বর্তমানেও তারা কাজ করেন। সংসারের প্রয়োজনে, নিজের মেধার শুকরিয়া আদায় করার জন্যে, কিন্তু দুটি জিনিসের বড় অভাব। তাদের জন্য সামাজিক কোনো নিরাপত্তা বলয় গত 54 বছরে সরকারগুলো দিতে পারে নাই। তারা ইনশাআল্লাহ স্বপ্নের আগামীর বাংলাদেশে কাজ করবেন যেখানে তারা মর্যাদা এবং নিরাপত্তা দুটোই পাবেন। এখন তাদের মর্যাদা এবং নিরাপত্তাই সমাজে স্বীকৃত নয়। অনেকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না। এটি সঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধে, সেখানেও নিজ স্ত্রীগণ এবং মহিলাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্যে। মহিলারা যদি যোদ্ধা হতে পারে তাহলে সমাজের কোন কাজটা তারা করতে পারবে না? আমি আগেই বলেছি, সম্মানও নিশ্চিত করা হবে, আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে। এখন ঘর থেকে বের হলে অভিভাবকদের বুক দুরু দুরু করে কাঁপে যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে, আমার মা, আমার বোন
ঘর থেকে বের হয়েছে, একই সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার সে ঘরে ফিরে আসতে পারবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে আমি দুনিয়াবাসীকে উপহার দিয়ে যাব, সে যেই হোক, যে ধর্মের যে বর্ণেরই হোক, একজন তম্বি তরুণী সানা থেকে হাজার মাইল 4000 মাইল রাস্তা একাকী সে অতিক্রম করবে, কোন জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। কোরআন সকল মানুষকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে চায়। লালমনিরহাট জেলার সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনের এই নিরাপত্তা বলয় থেকে যুগ যুগ ধরে সুকৌশলে ষড়যন্ত্র করে এদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। এখন মানুষ জেগে উঠেছে। আজকে এখানে বসা অবস্থায় সনাতন ধর্মের একজন ভাই আমাকে একটা স্লিপ দিলেন। তিনি অনুরোধ করলেন, আপনি একটু বলবেন সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি তাদের জন্য যেন নিরাপত্তা আইন পাশ করা হয়। আমি আমার ভাইকে নিশ্চয়তা দিচ্ছি, কথায় নয় কাজে আমরা প্রমাণ করব, নিরাপত্তা সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের অতীত এবং বর্তমান কার্যকলাপ পর্যবেক্ষণ করুন। বিপদে আপনি আপনার পাশে আমাদেরকে পেয়েছেন, পাচ্ছেন, এবং আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি, পাবেন ইনশাআল্লাহ। 5 তারিখের এই পরিবর্তনের পর একজন বন্ধু বলে গেছেন, আমরা পাশে দাঁড়িয়ে একজন চৌকিদার হিসেবে এই জাতির জন্য কাজ করেছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, জাতীয় জীবনের এই কঠিন মুহূর্তে আমাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। জানি বাড়ি বর্ষা, এও জানি কঠিন রোদ, এও জানি মশামাছি এবং পোকামাকড়ের উপদ্রব, এই কিছুকেই পাত্তা দেওয়া যাবে না। দিন রাত একাকার করে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। টানা 15 দিন আমরা জনগণের পাশে ছিলাম। আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, মন্দিরও পাহারা দিয়েছি, মঠও পাহারা দিয়েছি, আমরা চার্চও পাহারা দিয়েছি। কিন্তু আগামীতে এমন একটি দেশ চাই, কোনো প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে। সংখ্যালঘু সংখ্যাগুরু 53-54 বছর এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে, আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে মুখামুখি লাগিয়ে রাখা হয়েছিল। যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন, আমি দেশবাসীকে আহ্বান জানাবো, গত ফ্যাসিস্ট আমলে রংপুরের মৎস্যপল্লীতে, দিনাজপুরের সাঁওতালপল্লীতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, হিন্দুপল্লীতে কারা হামলা চালিয়েছিল, লুটপাট করেছিল, ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল, কারা গরু ছাগল চুরি করেছিল, আপনারা দেখার চেষ্টা করুন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, যারা বেশি মায়া কান্না করেছে তারাই অপকর্মগুলা করেছে। সারা বাংলাদেশের একই চিত্র, এরা আমাদের বিরুদ্ধে বিসর্গার করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আল্লাহকে ভয় করি। আমরা কারে ভয় করি? যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই তিনটার উপর কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের হাত পড়তে পারে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু আর এই শব্দই শুনতে চাই না। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে আর এই দেশে নাগরিক হিসাবে যারা বসবাস করে, তারা সকলেই এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। আমাদের দেশ, সরকার, সংবিধান সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কোরআন সেই বাধ্যবাধকতার ঘোষণাই দিয়েছে। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান।
আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজে ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করো। কি চমৎকার! এ নির্দেশ দিয়েছেন আমাদের মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আইনের শাসন, সৎলোকের শাসন, কোরআনের শাসনের ভিত্তিতেই বাংলাদেশকে বদলে দিতে চাই ইনশাআল্লাহ। এই বদলানোর আন্দোলনের সংগ্রামে, লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? এখানে 10-12টা ন্যায্য দাবি আর্টিকুলেটেড করা হয়েছে রংপুরের জনসভার জন্য। এর মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে, বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। 2 নম্বর দাবি হচ্ছে, উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এখন তিনি বন্দী কেন, জনগণ তা জানতে চায়। কবে তিনি মুক্ত হবেন, জনগণ তা শুনতে চায়। আমরা অনুরোধ করব, তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না। সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন। আমার বিশ্বাস, তিনি ফিরে আসলে আগামীর দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশের তিনি গড়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবেন ইনশাআল্লাহ। রংপুরে আমরা এখনো কোনো জনসভা করি নাই, কর্মী সম্মেলন করি নাই। রংপুরের আশপাশ আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা মহান রবের দরবারে আকুতি জানাই, রাব্বুল আলামিন এই জায়গাটা বাকি রেখেছি আমাদের ভাইয়ের সাথে আমরা জনসভা করার জন্য। তুমি এই আশাটুকু আমাদের পূরণ করে দাও। এখানকার লোকেরা অনেকগুলো ন্যায্য দাবি জানিয়েছেন। আমরা জানি বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা, বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় এই কেবল 2-3 দিন আগে আমাদেরই এক সন্তান হাসিনুর রহমান, সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ, 1 ভাই 1 বোনের সংসার। বাড়িতে এসেছিল 5 দিন আগে, গিয়েছিল গবাদি পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে। সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে খুন করা হয়েছে। খুন করে তার লাশটি টেনে হেসড়ে ওপারে নিয়ে যাওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করি, সে কি মানুষ ছিল না? যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয়? কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে? এটি তো একটি স্বাধীন দেশ। আমাদের বিজিবি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে? কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই। সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে। আমরা 53 বছর পাইনি। আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল। আমরা এর ছায়া আর দেখতে চাই না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন। আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকব। সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে। আমাদের ন্যায্য অধিকারগুলো দিতে হবে। তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে থাকে, কি হবে আজ আমাদের কপালে। তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না, কারণ জানে বন্যার স্রোত তা তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই দুঃখ মুছে যাক আমরা চাই। এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে
অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। ব্রিটিশ আমল থেকে এখানে এয়ারপোর্ট ছিল, এখন মৃত্যুবরণ করে পড়ে আছে। আমরা বলি এই এয়ারপোর্টকে জীবন দিতে হবে। এখানে এরোস্পেস ইউনিভার্সিটির টেম্পোরারি ক্যাম্পাস চলছে। একজন বলেছেন, আমরা শুনতে পাচ্ছি এই এলাকার মানুষকে বঞ্চিত করে এটা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। আমরা বলি, আগে যারা করেছে তারা চিন্তা ভাবনা করেই এখানে করেছে, অতএব এটা যেন এই জায়গা থেকে কোথাও সরে না যায়। আরও 3টা দরকার হলে আপনারা গড়ে তুলুন, কিন্তু এইটা সরানো চলবে না। তার পাশাপাশি এখানে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে হবে। আর অস্থায়ী ক্যাম্পাসে চলুক, এইটাও জনগণ দেখতে চায় না। কারণ অস্থায়ী থাকলে সবসময় একটা আতঙ্ক থাকবে, কখন জানি এটা হাইজ্যাক হয়ে যায়। আমরা এই জন্য অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে, তা আমরা দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই এলাকা কৃষি প্রধান এলাকা। এখানে দাবি করা হয়েছে শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্পজোন প্রতিষ্ঠা করা। আমি বলবো, হ্যাঁ, সেই শিল্প কারখানাটা হোক অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। এখানে অ্যাগ্রো ইউনিভার্সিটি গড়ে তোলা উচিত, যাতে এই এলাকার মানুষ তাদের মেধারও বিকাশ ঘটাবে, আবার জমিতেও তারা সোনা ফলাবে, দক্ষতা অর্জন করবে, তারা দেশ এবং জাতিকে ভালো কিছু উপহার দেবে। এই জন্য এখানে একটা অ্যাগ্রো বেসড ইউনিভার্সিটি হওয়া উচিত। মেডিকেল কলেজ জেলায় জেলায় করলে ভালো, কিন্তু না করলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে অবশ্যই মানসম্মত হাসপাতাল থাকতেই হবে এখানে। তা এখন নেই। এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হয় ঢাকা থেকে দূরে, তাদের যান ঢাকায় থাকে আর দেহ থাকে লালমনিরহাটে। তারা অনেকে নিয়মিত আসেনও না, আর আসলে শুধু গড়ি দেখতে থাকেন কখন টাইম শেষ হবে। এরকম করে মানুষকে সেবা দেওয়া যায় না। সেবার টেকসই পরিবেশ নিশ্চিত করতে হবে। দরকার হয় চিকিৎসক, টেকনোক্রেট, টেকনোলজিস্ট, নার্স, এনসিলারি স্টাফ যারা আছে তাদের জন্য এখানে কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা এখানে সন্তুষ্ট চিত্ত থেকে মানুষকে সন্তুষ্ট মনে দায়িত্ব পালন করে তারা সেবা দিতে পারে। সম্মানিত বন্ধুগণ, রাষ্ট্রের অনেক সমস্যা, আপনাদেরও অনেক সমস্যা। এই সমস্যাগুলো যারা সৃষ্টি করেছিল, ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালুকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। 15.5 বৎসর তারা খুন করেছে, গুম করে আয়না করে বন্দি করে রেখেছে। 24,000-এর ঊর্ধ্বে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। কেউ চোখ হারিয়ে অন্ধ, কেউ হাত পা হারিয়ে পঙ্গু, কেউ আবার স্পাইনাল কর্ডে বুলেট ইঞ্জুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই 2টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই 2টা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন
সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন। আমরা প্রীত, আমরা কৃতজ্ঞ। আপনারা দেশ এবং জাতির দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বের একটা অংশ পালন করতে এখানে এসেছিলেন। আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের এই বক্তব্যগুলো ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। মা বোনদেরকে বলবেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের ভিত্তিতে যখন গড়ে তোলা হবে, তখন আপনাদেরকে মায়ের মর্যাদায় মাথায় তুলে আমরা সম্মান করব। বোনদেরকে বলবেন, আপনাদের জন্য এই সমাজকে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তোলা হবে। মেয়েদেরকে বলবেন, তোমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করব না। বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে বলবেন, ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে আমরা খণ্ড খণ্ড করতে দেব না। আমরা একসাথে শান্তি এবং ভালোবাসা নিয়ে, পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা বসবাস করব। বিপদে এবং সুখে আমরা পরস্পরের সঙ্গী হব, পাশে থাকব। এইভাবেই আমরা বৈষম্যমুক্ত, দুঃশাসনমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনে উপহার দিতে চাই। এই লড়াইয়ে আমরা সারা দেশের মতো লালমনিরহাটের জনগণকে পাশে চাই, সাথে চাই, বুকে চাই। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা সেই জায়গা দিতে প্রস্তুত? মোবারকবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমিরে জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমানকে। আমরা সবাই আমিরে জামাতের কথা পৌঁছাই দেব তো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য লালমনিরহাট জেলার সম্মানীয় জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মহোদয়কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকে বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমান ডক্টর শফিকুর রহমানের কণ্ঠে আমরা কণ্ঠ মিলিয়ে আমরা আমাদের দাবিগুলো পুনরায় ব্যক্ত করছি। আমাদের লালমনিরহাট জেলায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমরা আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা চীন মৈত্রী বাংলাদেশ এবং চীন মৈত্রী যে হাসপাতাল হওয়ার কথা, এটা বাংলাদেশে আমাদের এই লালমনিরহাটে স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি। বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুরের 4 লেন রাস্তা দ্রুত চালু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা লালমনিরহাট জেলায় বিমানবন্দর দ্রুত চালু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এভিয়েশন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা মোগলহাটের স্থলবন্দর এটা চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা দেশব্যাপী যে শিল্প বিপ্লব হচ্ছে তার অংশ হিসেবে লালমনিরহাট জেলায় অর্থনৈতিক জোন ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা এই লালমনিরহাট জেলায় যেই সীমান্তে হত্যা হচ্ছে, এই হত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা এখন পর্যন্ত আওয়ামী এবং দোসর আছে তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি। সর্বোপরি আমরা বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, যারা হাতীবান্ধায় যারা যাবেন সেখানে সম্মানিত আমিরে জামাত, সেখানে সীমান্তে যিনি নিহত হয়েছেন হাসিনুর রহমান, তার ফ্যামিলি,
তার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন, আপনারা হাতিবান্ধাবাসী সেই হাসিনুর রহমানের কবরের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত লালমনিরহাটবাসী, আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে এই বিশাল সভা সাফল্যমণ্ডিত করার জন্য, সফল করার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।